আসসালামু আলাইকুম। আজকের ওয়ার্ল্ড নিউজ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে দখলদার ইসরায়েল, হিজবুল্লাহ, হুতি বাহিনী, ইরান, যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। নৌঘাঁটি উড়িয়ে ইসরায়েলের বুকে মরণ কামড়, রকেটের পর রকেট ছুটছে হিজবুল্লাহ বাহিনী। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকবে জি7। আরো জানিয়ে দিব নতুন প্রযুক্তির সামরিক রাডার বানালো চীন। এদিকে অন্ধকারে ইসরায়েলের হাইফা নগরী, দফায় দফায় ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ট্রাম্পকে ভোট দেওয়া মুসলিমরা হতাশ, বেইমানি করেছে ট্রাম্প। কথায় আছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই এমন বেইমানদেরকে আল্লাহ কখনোই ছাড় দেবেন না। এমন ভাবে দুনিয়া থেকে লাঞ্ছিত, বঞ্চিত করবেন যার অপমান সহ্য করতে পারবে না। নাকে খড় দিয়ে লজ্জায় মরতে হবে এই বেইমানদের। মুসলিমদের সাথে বেইমানি, এই বেইমানি মহান আল্লাহ পাক কোনোভাবেই সহ্য করবেন না। নিশ্চয়ই এর কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করবেন ইনশাআল্লাহ। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের ওয়ার্ল্ড নিউজে। লেবাননের বৈরুতে বিমান হামলার পর ইসরায়েলে চলছে হিজবুল্লাহ যোদ্ধাদের আক্রমণের তৃতীয় ঢেউ। তাদের কয়েক লাগাতার মারাত্মক রকেট হামলা ইসরায়েলকে ছিন্ন ভিন্ন করেছে। চলছে ড্রোন হামলাও। লেবানন থেকে ড্রোন উড়ে গিয়ে নাহারিয়া অ্যাপার্টমেন্টে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় ইসরায়েল ও লেবানন তীব্র লড়াইয়ে অবরুদ্ধ। লেবানিজ ইসলামিক প্রতিরোধ সংগঠনটি বলছে এসব অভিযান গাজার ফিলিস্তিনিদেরকে সমর্থন এবং লেবাননকে রক্ষা করার জন্য তাদের চলমান প্রতিশ্রুতির অংশ। সাম্প্রতিক সময়ে লেবানিজ প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলে প্রায় 20টি রকেট আক্রমণ চালিয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর দাবি পশ্চিম গ্যালিলিতে লেবানন থেকে রকেটের ব্যারেজ নিক্ষেপ করা হয়েছে। শনিবার সকাল থেকে নাহারিয়ায় অন্তত 3টি ড্রোন আক্রমণের খবর পাওয়া গেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের তীব্র আক্রমণে ইসরায়েলে ক্ষণে ক্ষণে বেজে উঠেছে জরুরি সাইরেন। সেই সাইরেনের আওয়াজ শুনে তটস্থ ইহুদি বসতি স্থাপনকারীরা যুক্তরাষ্ট্র সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার জন্য উভয় পক্ষকেই সংযমের জন্য আহ্বান জানিয়েছে। কিন্তু ইসরায়েল যে ভয়াবহ মাত্রায় লেবাননের রাজধানী বৈরুত এবং প্রতিরোধ সংগঠনের যোদ্ধাদের অবস্থানে হামলা চালাচ্ছে, তারপরেও তারা কিভাবে সংগঠনটিকে যুদ্ধবিরতির আলোচনার টেবিলে বসাবে তা স্পষ্ট নয়। শনিবার সকাল শুরু হয় ড্রোন আক্রমণ দিয়ে। সকালে প্রতিরোধ যোদ্ধারা হাইফার দক্ষিণে অ্যাটলিটে সাইতে ওনে 3 নো কমান্ডো সদর দপ্তরে আক্রমণকারী ড্রোনের একটি স্কোয়াড্রন নিয়ে আক্রমণ চালিয়ে টার্গেটে নির্ভুলভাবে আঘাত করে। ইরান বসতিতে ও অভিবিম বসতিতে একটি সামরিক চেক পয়েন্টের কাছে জড়ো হওয়া ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে কামিকাজে ড্রোনের স্কোয়াড্রন দিয়ে বিমান আক্রমণ চালানো হয়। ইসলামিক প্রতিরোধ বাহিনী ইয়ারা ব্যারাকে ওয়েস্টার্ন ব্রিগেডের নতুন প্রতিষ্ঠিত সদর দপ্তরে রকেট হামলা চালায়। তারপরে অভিবিম বসতিতে ইসরায়েল কর্মীদের লক্ষ্য করে আরো হামলা চালানো হয়। মানারা মারুন আল রাশের পূর্বে এবং ডেফেবের বসতিতে সৈন্যদের সমাবেশে রকেট ব্যারেজ ছোড়া হয়েছে। আক্করের উত্তরে গোলান ব্রিগেডের প্রশাসনিক সদর দপ্তর শিরাগা ঘাটিতে রকেটের একটি সালভো ছোড়া হয়। হাইফার 35 কিলোমিটার উত্তর পশ্চিমে কৌশলগত নজরদারি কেন্দ্র স্ট্রেলা মারিস নো ঘাটিতেও রকেট আক্রমণ চালানো হয়। কার জরিনের বসতিতে রামিম ব্যারাকে, ডুভে ব্যারাকে, মার্কাভা শহরের পূর্বে ইয়ারা ব্যারাকে নতুন সৃষ্টিত ওয়েস্টার্ন ব্রিগেড সদর দপ্তরে ইসরায়েলি সৈন্যদের উপরেও রকেট ব্যারেজ দিয়ে আক্রমণ করে প্রতিরোধ যোদ্ধারা। আধুনিক প্রযুক্তি সহ ভয়াবহ এসব রকেট ইসরায়েলের সামরিক স্থাপনা আর বসতিগুলোকে একরকম ঝাঁঝরাই করে ফেলেছে। যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকবে জি7।
জি7 জোটের নেতারা আবারও প্রতিশ্রুতি দিয়েছেন যতদিন প্রয়োজন ইউক্রেনকে সমর্থন দেওয়া হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনার মাধ্যমে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে চান। এ বিষয়ে সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আগামী বছরের মধ্যেই কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধের ইতি টানতে তিনি প্রস্তুত। জেলেনস্কি বলেছেন তার পক্ষ থেকে রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা নেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিলে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনার কথাও বলেন তিনি। ট্রাম্প ইতিমধ্যে বলেছেন ইউক্রেন যুদ্ধের অবসান দ্রুত চান তিনি, তবে ইউক্রেনের দখলকৃত ভূমি রাশিয়ার হাতে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জেলেনস্কি আরও জানান, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে তার একটি ফোনালাপ হয়েছে। সেই আলোচনায় তিনি এমন কোনো সংকেত পাননি যা তাদের অবস্থান পরিবর্তন করতে পারে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যদি কিয়েভ দখলকৃত ভূখণ্ড সমর্পণ করে তবেই মস্কো কোনো চুক্তিতে সম্মত হবে। গত শুক্রবার পুতিনের সঙ্গে ফোনালাপ করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। পুতিন এই আলাপচারিতায় বলেন, ন্যাটোর বিস্তারের মতো মূল কারণগুলো সমাধান না হলে চুক্তি সম্ভব নয়। দীর্ঘ প্রায় 2 বছর পর এই দুই নেতার মধ্যে ফোনালাপটি অনুষ্ঠিত হয়। জি7 নেতারা এক বিবৃতিতে উল্লেখ করেছেন, রাশিয়া বর্তমানে ন্যায় ও স্থায়ী শান্তির পথে একমাত্র বাধা। জোটের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, রপ্তানি নিয়ন্ত্রণ এবং অন্যান্য কার্যকর ব্যবস্থার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করা হয়েছে। জি7 জোটে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত। পালাক্রমে জোটের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে বিভিন্ন সদস্য দেশ। বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছে ইতালি। আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই ইউক্রেন আরও বেশি পশ্চিমা অস্ত্র এবং তহবিল সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কিয়েভের প্রতি সমর্থন আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। নতুন প্রযুক্তির সামরিক রাডার বানালো চীন। চীনা প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন বা সিটিসি একটি নতুন রাডার সিস্টেম তৈরি করেছে। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাটি বলছে, প্রযুক্তিগত দিক দিয়ে এ ধরনের রাডার এটাই বিশ্বের প্রথম। চিয়াংশু প্রদেশের নানচিং এ সিটিসির 14তম ইনস্টিটিউটের তৈরি ওয়াইএলসি 2 রাডারটি এবারের 15তম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস প্রদর্শনীতে দেখানো হয়। সংস্থাটি জানিয়েছে, স্টিলথ এয়ারক্রাফট বা প্রচলিত রাডারকে ফাঁকি দেওয়া যুদ্ধ বিমান শনাক্ত করার ক্ষেত্রে এটি চীনের নতুন হার্ডওয়্যার। ইনস্টিটিউটের গবেষক চেং বলেছেন, এস ব্র্যান্ড মাল্টিফাংশনাল রাডারে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে এবং এটি স্টিলথ যুদ্ধ বিমান শনাক্ত ও ট্র্যাক করতে পারে। সেই সঙ্গে লক্ষ্যের দিকে ক্ষেপণাস্ত্র পরিচালনা করতে সক্ষম। এটি এস ব্র্যান্ড রেডিও তরঙ্গ হলো এমন এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য যা এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডার থেকে শুরু করে ওয়াইফাই পর্যন্ত সমস্ত কিছুর জন্য ব্যবহৃত হয়। গবেষক চেং বলেন, ওয়াইএলসি 2 একটি মডুলার ডিজাইন, বিশ্বমানের হার্ডওয়্যার এবং যুদ্ধ বিমান অ্যালগোরিদম বৈশিষ্ট্যযুক্ত, তাই এর শনাক্তকরণ ক্ষমতাও দুর্দান্ত। রাডার সিস্টেমটিতে একটি উচ্চ শক্তির ট্রান্সমিটার ও রিসিভার মডিউল সেট রয়েছে বলেও জানান তিনি। চেং বলেন, এতে এমন অত্যাধুনিক অ্যালগোরিদম ব্যবহার করা হয়েছে যা সিস্টেমের সামগ্রিক ট্র্যাকিং সক্ষমতা উন্নত করেছে এবং ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমকেও এটি টপকে যেতে পারবে। অন্ধকারে ইসরায়েলের হাইফা নগরী, দফায় দফায় ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা দফায় দফায় ইহুদিবাদী ইসরায়েলের হাইফা নগরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নগরীর বিভিন্ন এলাকা অন্ধকারে ডুবে গেছে। ইসরায়েলের হাইয়ুম পত্রিকার প্রতিবেদন অনুসারে লেবানন থেকে গত রাতে হাইফা নগরীতে অন্তত 10টি রকেট নিক্ষেপ করা হয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত করে ইহুদিবাদী ইসরায়েলের দখলদার বাহিনী এ খবর নিশ্চিত করেছে। গণমাধ্যম সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় হাইফা নগরীতে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে চ্যানেল 14 জানিয়েছে, নগরীর আল কারমেল এলাকায় বেশ কয়েকটি ভবন ও গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চ্যানেল 12 বলেছে, আল কারমেল এলাকার একটি ভবনে হিজবুল্লাহর রকেট সরাসরি আঘাত এনেছে। হাইফা ছাড়াও আক্রে শহর এবং তার আশেপাশের এলাকায় হিজবুল্লাহ হামলা চালিয়েছে এবং সেখানে
স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে ক্রায়োথ ও আক্রে শহরের পাশাপাশি পশ্চিম গ্যালিলি অঞ্চলে গতকাল হিজবুল্লাহর যোদ্ধারা হামলা চালিয়েছে, ফলে এসব এলাকায় সাইরেনের শব্দ শুনতে পাওয়া যায়। টাইমস অব ইসরায়েল জানিয়েছে সাইরেনের শব্দ শুনে লোকজন দৌড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় হুড়োহুড়িতে অন্তত 5 জন আহত হয়েছে। এর আগে হিজবুল্লাহ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যাতে তারা জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের একটি পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে তারা 2 দফা হামলা চালিয়েছে। এছাড়া আল মানারা ইহুদি বসতিতে ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করে রকেট হামলার কথাও জানিয়েছে হিজবুল্লাহ, সূত্র পার্স টুডে। ট্রাম্পকে ভোট দেওয়া মুসলিমরা হতাশ বলছে রিপোর্ট। আগামী 20 জানুয়ারি শপথ নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতার মসনদে বসার আগে প্রশাসনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন তিনি, কিন্তু তার মন্ত্রিসভায় যাদের নিতে চাইছেন সে তালিকা থেকে হতাশ মুসলিম গোষ্ঠী, কারণ সেখানে ইসরায়েল পন্থীদেরই আধিক্য। কেননা বাইডেন প্রশাসন ফিলিস্তিনের গাজায় গণহত্যা এবং লেবাননে হামলায় ইসরায়েলকে সমর্থন দেওয়ায় মার্কিন মুসলিম নেতারা প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছিল। কৌশলবিদদের বিশ্বাস মুসলিমদের ট্রাম্পের প্রতি সমর্থন তাকে মিশিগানে জিততে সাহায্য করেছিল এবং অন্যান্য সুইং রাজ্যগুলোর জয়ে রেখেছে বড় ভূমিকা। ফিলাডেলফিয়ার বিনিয়োগকারী রবিউল চৌধুরী পেনসিলভেনিয়ায় কমলা হ্যারিস বিরোধী অ্যাবান্ডন হ্যারিস প্রচার অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। সে সঙ্গে তিনি ছিলেন মুসলিমস ফর ট্রাম্পের সহ প্রতিষ্ঠাতা। রবিউল ইসলাম বলেছেন, ট্রাম্প আমাদের কারণেই জিতেছে এবং আমরা তার পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্যদের মনোনীত করা নিয়ে সন্তুষ্ট নয়। ট্রাম্প ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন, যিনি ইসরায়েলের কঠোর সমর্থক। রুবিও এই বছরের শুরুর দিকে বলেছিলেন তিনি গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাবেন না এবং তিনি বিশ্বাস করেন ইসরায়েলের উচিত হামাসের প্রতিটি উপাদান ধ্বংস করা। ট্রাম্প আরকানসাসের সাবেক গভর্নর মাইক হাকাবিকে ইসরায়েলের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। হাকাবির অবস্থান পশ্চিম তীরে ইসরায়েলি বসতির পক্ষে এবং দ্বিরাষ্ট্র সমাধানকে তিনি অকার্যকর বলে অবহিত করেছেন। ট্রাম্প রিপাবলিকান প্রতিনিধি এলসি স্টেফানিককে জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। গাজা যুদ্ধে ইসরায়েলকে নিন্দা জানানোই জাতিসংঘে ইহুদি বিদ্বেষী বলেছিলেন স্টেফানি। আমেরিকান মুসলিম এনগেজমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট নেটওয়ার্ক AMEN এর নির্বাহী পরিচালক রেক্সিনালদো নাজরকো বলেছেন, মুসলিম ভোটাররা আশা করেছিলেন ট্রাম্প শান্তির জন্য কাজ করবে, এমন কর্মকর্তাদের মন্ত্রিসভায় মনোনীত করবেন, তবে এর কোনো লক্ষণ পাওয়া যায়নি। তিনি বলেন, আমরা খুবই হতাশ, মনে হচ্ছে এ প্রশাসন সম্পূর্ণভাবে নিও কনজারভেটিভ এবং অত্যন্ত ইসরায়েলপন্থী যুদ্ধপন্থী লোকদের দিয়ে পূর্ণ। শান্তি এবং যুদ্ধবিরোধী আন্দোলনের পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ব্যর্থতা এই প্রশাসন। মিনেসোটা ইউনিভার্সিটি টুইন সিটিসের প্রাক্তন অধ্যাপক এবং গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনকে সমর্থন করা